তো দেখো এখানে টপিকটার নাম হচ্ছে অর্থগোনালিটি। আচ্ছা, অর্থগোনালিটি মিনিংটা কি জানো? পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি। এখন ধরো 90 ডিগ্রি কথাটা তুমি অর্ডিনারি কেসে ইউজ করতে পারো। ধরো দুইটা ভেক্টর একটা আরেকটার সাথে 90 ডিগ্রি করলে জাস্ট এটা আমরা অর্থগোনাল বা 90 ডিগ্রি বলি। কথা হচ্ছে যে ধরো ফাংশনও তো ভেক্টর হয়, তাই না? সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এরাও কিন্তু ভেক্টর ফাংশন স্পেসে। এখন যদি বলি যে সাইন এক্স আর কজ এক্স হচ্ছে 90 ডিগ্রি, এটার তো কোনো ফিজিক্যাল ওইভাবে মিনিং নাই, তাই না? কারণ ফাংশন আবার কিভাবে একজনের সাথে 90 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি কথাটা ইউজ না করে আমরা ইউজ করি অর্থগোনাল। অর্থগোনাল হচ্ছে যে আহ, এই যে 90 ডিগ্রির জেনারেলাইজেশন, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাকশন অফ পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি। মানে একটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেসে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কিনা এটা মেজার করা হচ্ছে অর্থগোনালিটি, ঠিক আছে? যদি অর্থগোনাল হয় তাহলে তাদেরকে আমরা 90 ডিগ্রি বলি অর্ডিনারি কেসে, আদারওয়াইজ আমরা অর্থগোনাল বলি। ওকে, সো যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে ইনার প্রোডাক্ট কি। তো ইনার প্রোডাক্ট আমরা বিভিন্ন স্পেসে ইনার প্রোডাক্ট করতে পারি, তবে এই পাঁচটা কন্ডিশন মেনে ইনার প্রোডাক্ট আমাদের ডিফাইন করতে হয়, ঠিক আছে? আর যদি রিয়েল হয় তাহলে এই কনজুগেটটা থাকবে না, এটা তোমরা অলরেডি জানো। তো এখন আমরা অর্থগোনালিটিতে সরাসরি চলে যাই। অর্থগোনালিটি হচ্ছে যে তোমার একটা ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যদি থাকে, যদি দুইটা ভেক্টরকে ডট করে বা ইনার প্রোডাক্ট করে সামহাও জিরো আসে, তখন আমরা সেই দুইটা ভেক্টরকে অর্থগোনাল বা 90 ডিগ্রি বলি। যদি অর্ডিনারি কেস হয় তখন আমরা 90 ডিগ্রি কথাটা ইউজ করব, আর জেনারেল কেসে আমরা অর্থগোনাল শব্দটা ইউজ করবো। ওকে, তাহলে সিম্পলি অর্থগোনাল বা পারপেন্ডিকুলার বা 90 যেটাই বলো, মানে হচ্ছে দুইজনের ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট হচ্ছে জিরো হবে। ওকে, তো এটাই হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশনটা এখানে মনে রাখবা, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। অর্থগোনাল মানে কি? এখন হচ্ছে আমরা বিভিন্ন ভেক্টর স্পেসে অর্থগোনালিটি চেক করব। ওকে, অর্থগোনালিটি চেক করার নিয়ম হচ্ছে ইনার প্রোডাক্ট করে জিরো দেখাইতে হবে। তো আমরা প্রথমে একটু আর এন এ চলে যাই। আর এন এখানে R2 বা R3 হতে পারে। তো আর এন এর ক্ষেত্রে ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয়? তো এই হচ্ছে ইনার প্রোডাক্টের সিম্বল। আমরা একটা ভেক্টর নিচ্ছি, সে ধরো x1 x2 আপ টু xn এন ডাইমেনশনাল। এটার সাথে ডট করব আরেকটা ভেক্টরকে y1 y2 yn। এখন ডট করলে কি হবে? কম্পোনেন্ট ওয়াইজ গুণ হবে, তাহলে কি হবে? x1 y1 প্লাস x2 y2 প্লাস ডট 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 xn y, যেটাকে সাম দিয়েও লেখা যায় সামেশন অফ এক্স আই ওয়াই আই আই ইকুয়ালস টু 1 থেকে n। ঠিক আছে, সো এটা লিখতে পারো। এটা হচ্ছে যে আর এন এর জন্য ইনার প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে এই ডট প্রোডাক্টটা হইতে হবে জিরো, ঠিক আছে? এই যে ডট, সেটা হইতে হবে জিরো। এটা যদি জিরো হয় তখন আমরা এটাকে, সো এই যে ইনার প্রোডাক্ট যেটা আসবে, সো এইটাকে হইতে হবে জিরো। জিরো ফর অর্থোগোনালিটি। ওকে, সো এখন আমরা একটু চেক করি। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর গুলো কোন স্পেসের এলিমেন্ট? আর কত? R3। এখন দুইটা ভেক্টরকে তুমি ডট করো বা ইনার প্রোডাক্ট করো। এই যে ইনার প্রোডাক্ট সিম্বল দিলাম, যেহেতু এখানে রো আকার আছে আমরা রো আকারে লিখি। তো একটা হচ্ছে 1 -1 0, আর একটা হচ্ছে 1 1 -2। এখন ইনার প্রোডাক্ট করলে কত আসে? সো 1 × 1 প্লাস -1 × 1 প্লাস 0 × -2 কত আসে? জিরো। সো তাহলে আমরা বলতে পারবো, সো কনক্লুশন হচ্ছে যে 1 -1 0 অ্যান্ড 1 1 - 2 আর অর্থগোনাল। অর্থগোনাল বা এটা যেহেতু অর্ডিনারি কেস, এই ভেক্টর স্পেসটা তোমরা ফিল করতে পারি R3, তাই না? চোখে দেখতে পারি। তো এই ক্ষেত্রে পারপেন্ডিকুলার কথাটা লিখতেও সমস্যা নাই, বাট জেনারেল কেসে অর্থগোনাল শব্দটা ইউজ করতে হবে। তো এই দুইটা ভেক্টর হচ্ছে অর্থগোনাল, তো এটাই। তো এরপরে ধরো আমরা যদি কমপ্লেক্স এর ক্ষেত্রে যাই, তো কমপ্লেক্স এর ক্ষেত্রে ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করা? তো এই যে যেমন এটা হচ্ছে রিয়েল এর ক্ষেত্রে এইভাবে ডিফাইন করা হয়, আর কমপ্লেক্স এর ক্ষেত্রে ডিফাইন করা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ আবারও গুণ করবো, বাট পরেরটার সাথে কনজুগেট করতে হয়।
তো এটা হচ্ছে ডেফিনেশন ছিল, লাস্ট ক্লাস আমরা পড়েছি। সো এই ডেফিনেশনটা ইউজ করবো এখন। সো এখন দেখো তো তাহলে এটাকে আমরা ইনার প্রোডাক্ট করি। সো একটা হচ্ছে কত, 2 + i 1 - 3i, এইটা হচ্ছে একটা ভেক্টর, কমা 10 1 + 7i, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো দুইটা ইনার প্রোডাক্ট করবো। এখন কি হবে, তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, 2 + i এর সাথে গুণ হবে 10, তো 10 এর কনজুগেট হবে প্লাস 1 - 3i এর সাথে গুণ হবে কত, 1 + 7i এর কনজুগেট। ওকে, তো তাহলে যেটা আসছে 2 + i, 10 এর কনজুগেট 10, আর কনজুগেটটা একটু মনে করাই দেই, a + ib, এটার কনজুগেট হচ্ছে a - ib, মানে i এর চিহ্নটা চেঞ্জ হয়, এটাকে বলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো 215 কোর্স আরো জানতে পারবো বিস্তারিত। প্লাস 1 - 3i, এটার সাথে গুণ হবে 1 - 7i, i কে চেঞ্জ করে দিলাম চিহ্নটা। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 20 + 20i প্লাস এখানে কি আসতেছে 1 মাইনাস কি হবে 7i। ওকে, 3i প্লাস 20, তাই না? আচ্ছা, এটা 20 না, এটা 10 হবে, সরি, ক্যালকুলেশন ভুল করছি, এটা 10। এটা হচ্ছে +20 × i², তাই না? তো i² আবার -1, তাহলে এখানে মাইনাস আসবে। So এটা শেষ পর্যন্ত 0 হবে আর কি। হ্যাঁ ঠিক আছে না এখন? হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা 21, মানে ফাইনালি 0 আসবে আর কি। তো 21, এই যে 1 20 আর 21, এই তিনটা মিলে হবে 0। এইটা এইটা এটা মিলে হবে 0, আর এইটা এটা মিলে হবে 0, বুঝতে পারছো? ওকে, তাহলে যেহেতু এখানে 0 আসতেছে, সো আমরা তাহলে কি বলতে পারি? সো আমাদের যে দুইটা ভেক্টর, ভেক্টর গুলো কি কি, 2 + i 1 - 3i, এটা একটা ভেক্টর, এন্ড আরেকটা হচ্ছে 10, 1 + 7i, আর অর্থগোনাল। ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা ভেক্টর নিলাম, এরা কোন স্পেসের এলিমেন্ট? সি কত? সি কত? C2। কারণ দেখো দুইটা করে কমপ্লেক্স নাম্বার না, তো এটা হচ্ছে C2 এলিমেন্ট। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা অর্থগোনালিটি চেক করি। এটা খুবই সিম্পল কেস আমরা দেখলাম। এখন যেটা ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবা ইনার প্রোডাক্ট স্পেসে দুইটা স্পেসকে গুরুত্ব দিবা, একটা হচ্ছে Rn আর একটা হচ্ছে ফাংশন স্পেস। কারণ এই দুইটাই প্র্যাকটিক্যালি বেশি ইউজ হয়, অন্যগুলো তেমন একটা ইউজ হয় না। কমপ্লেক্স একটা ইউজ হয়, তবে রিয়েল এটা হচ্ছে ফাংশন স্পেসটা বেশি ইম্পর্টেন্ট। এখন দুইটা ফাংশন কিভাবে অর্থগোনাল হয়, আগে দেখতে হবে ফাংশনে ইনার প্রোডাক্ট কিভাবে ডিফাইন করা হয়। ফাংশনে ইনার প্রোডাক্ট হচ্ছে, দুইটা ফাংশনকে এইভাবে আমরা ইনার প্রোডাক্ট ডিফাইন করি, মানে কি দুইটা ফাংশনকে কম্বাইন করে একটা রিয়েল নাম্বার নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে দুইটা ফাংশনকে গুণ করে ইন্টিগ্রেট করে দিতে পারি। এখন ইন্টিগ্রেশনের ডোমেইনটা নির্দিষ্ট না, এটা ডিপেন্ড করতেছে তুমি কি ধরনের ফাংশন নিয়ে কাজ করছো। যদি আমরা সাইন কস বা পিরিয়ডিক ফাংশন নিয়ে কাজ করি, তখন আমরা 0 থেকে 2π বা -π থেকে π দেওয়ার চেষ্টা করি। আবার অর্ডিনারি নর্মাল পলিনোমিয়াল ফাংশন আমরা -1 থেকে 1 বা 0 থেকে 1 এই ধরনের কেস দেই আর কি। ঠিক আছে? আর ফাংশন গুলো যদি কমপ্লেক্স হয় তাহলে পরেরটাতে কনজুগেট দিতে হবে, এটা অত ইম্পর্টেন্ট না, প্রথমটা একটু মনে রাখো। ঠিক আছে? তাহলে ফাংশনে ইনার প্রোডাক্ট হচ্ছে আমাদের যে একটা ফাংশন থাকবে, আরেকটা ফাংশন থাকবে, তো তাদের ইনার প্রোডাক্ট হচ্ছে যে একটা ডোমেইনের মধ্যে ইন্টিগ্রেশন হবে। এখন এই ইন্টিগ্রেশনটা যদি 0 হয় তাহলে আমরা বলবো তারা হচ্ছে অর্থগোনাল। ঠিক আছে? ফর অর্থগোনালিটি। এইটাই তুমি চেক করবা। এখন যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, কনসিডার দ্য ইনার প্রোডাক্ট। তো ইনার প্রোডাক্ট হচ্ছে এইভাবে ডিফাইন করা, এফ এক্স আর জি এক্স কে ইনার প্রোডাক্ট করলে হবে এফ এক্স ইন্টু জি এক্স, দেন -1 থেকে 1 ইন্টিগ্রেশন হবে। ওকে, এখন এই যদি হয় ইনার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্টের ফর্মুলা, তাহলে বলতেছে যে এই দুইটা ভেক্টর তারা 90 ডিগ্রি হবে বা অর্থগোনাল হবে। ঠিক আছে? তো কিভাবে তারা অর্থগোনাল হয়, তো আমরা একটু অর্থগোনালিটি চেক করি, সেজন্য আমরা ইনার প্রোডাক্ট করে দিই। তাহলে হচ্ছে 3x² - 1, এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, দেন 5x³
মাইনাস থ্রি এক্স হচ্ছে সেকেন্ড ভেক্টর, দেন আমরা ইন্টিগ্রেশন করবো -1 থেকে 1। তাহলে কি আসছে 3x² - 1 টাইমস 5x³ - 3x dx। এখন গুণ করে দাও। তাহলে কি আসে 15x⁵ দেন -9 প্লাস 3x। ওকে। হুম। তো এখানে কি আসে 15x⁶/6, 9/4 x⁴, 5/4 x⁴ প্লাস 3/2 x²। তো লিমিট হবে -1 থেকে 1। সো -1, আচ্ছা 1 বসালে কি হবে 15/6, 9/4, 5/4 প্লাস 3/2। -1 বসালে কি হবে, সেমই হবে না? কারণ এটা আসলে অড ফাংশন, অড ফাংশন ইন্টিগ্রেশন 0 হবে এখানে। সো এখানে 0 আসছে। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ভেক্টর অর্থোগোনাল। সো কনক্লুশন হচ্ছে যে এই যে এই দুইটা ভেক্টর তার হচ্ছে অর্থোগোনাল। শেষ। তো অর্থোগোনালিটি চেক করতে দিলে এইভাবে চেক করবা। এরপর ধরো আমরা একটু ট্রিগোনোমেট্রিক ফাংশনে যাই। যেমন বলতেছে ইনার প্রোডাক্ট যদি এইটা হয় তাহলে সাইন এক্স আর কজ এক্সটা অর্থোগোনাল হবে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে সাইন এক্স আর কজ এক্স কিন্তু এই এই ইনার প্রোডাক্ট অর্থোগোনাল, বাট তুমি যদি আগের ফর্মুলা দাও সেক্ষেত্রে কিন্তু অর্থোগোনাল নাও হতে পারে। অর্থোগোনালিটিটা ইনার প্রোডাক্টের ফর্মুলার উপর ডিপেন্ড করতেছে। তুমি সরাসরি দেখেই দেখেই বলে দিতে পারবে না যে সাইন এক্স আর কজ এক্স অর্থোগোনাল। কোশ্চেনটা হচ্ছে যে কোন ইনার প্রোডাক্টের আন্ডারে, সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এই স্পেসিফিক ইনার প্রোডাক্টের আন্ডারে সাইন এক্স কজ অর্থোগোনাল হয়। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা আমরা ফুরিয়ার সিরিজে ইউজ করি। ঠিক আছে। আমরা দেখি সাইন এক্স আর কজ এক্সটা অর্থোগোনাল কিনা। তো আমরা এই জন্য এই যে সাইন এক্স আর হচ্ছে cos 2x, এখানে cos x না, সরি cos 2x আছে, এই দুইটাকে আমরা ইনার প্রোডাক্ট করে ফেলি, মানে ডট প্রোডাক্ট করতেছি কাইন্ড অফ। আচ্ছা এখন এই এখানে cos 2x তাই না, এই ইন্টিগ্রেশনটা করব কিভাবে বলো তো? হুম। আচ্ছা কিছু ফর্মুলা লিখে দেই। না, ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে হবে না, এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস কাজ করবে না। আচ্ছা আমি হচ্ছে কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা লিখতে পারো আর কি এখন। ঠিক আছে। যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে আর কি, ট্রিগোনোমেট্রি যেগুলো আর কি ইন্টিগ্রেশন করতে আর কি। এটা আমি আবার ফুরিয়ার সিরিজের সময় আবার বলবো, আজকে জাস্ট একটু দেখো। সেটা হচ্ছে যে 2 sin A cos B। তো এইটাকে লেখা যায় sin A প্লাস B প্লাস sin A - B। তারপর হচ্ছে 2 sin A sin B, এটা হচ্ছে যে cos A - B মাইনাস cos A প্লাস B। তারপর হচ্ছে 2 cos A cos B, এটা হচ্ছে cos A প্লাস B প্লাস cos A - B। আচ্ছা আমি একটু চেক করি ঠিক আছে কিনা। উম, হ্যাঁ আশা করি ঠিক আছে। সো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, একদম মোটামুটি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে। আর এরপরে আরো দুইটা, সেটা হচ্ছে যে 2 sin² এটা হচ্ছে যে 1 - cos 2A, আর হচ্ছে 2 cos² সেটা হচ্ছে যে 1 + cos 2A। সো ইন্টিগ্রেশন করতে গেলে, ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন করতে গেলে এই পাঁচটা জিনিস তোমার জানতেই হবে। ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা।
তো এখন আপাতত আমাকে বলো তো কোনটা আমাদের দরকার, আমাদের ফরম্যাটটা কেমন? একটা সাইন একটা কস, তাই না? তাহলে আমরা কোনটা ইউজ করব? এই যে প্রথমটা, সাইন এ কস বি। তাহলে আমাদের এ কত? এ হচ্ছে শুধু এক্স, বি হচ্ছে কি কস টু এক্স। তাহলে আমরা এখানে একটা হাফ নিয়ে আসি, ভেতরে একটা টু নিয়ে আসি, টু সাইন এ কস বি। তাহলে কি আসতেছে আমাদের? তাহলে হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে কি আসতেছে? হাফ মাইনাস পাই থেকে পাই সাইন থ্রি এক্স ডিএক্স প্লাস হাফ। আচ্ছা, এটা কি আসে? সাইন অফ মাইনাস এক্স, তাই তো? Yes. আচ্ছা, সাইন অফ মাইনাস এক্স কত? এটা কি তোমরা জানো? দেখো তো, এই যে সাইন অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, আর কজ অফ মাইনাস এক্স কি? শুধু কজ এক্স। এই কজের মাইনাসটা কিন্তু বাইরে আসে না। তো আজকে কিছু ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন করবো, এগুলো লাগবে। তাহলে এখানে আসতেছে হাফ, ওকে। সো এখন ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে হাফ সাইন থ্রি এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? আর সাইন এক্স ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স। এখন লিমিট বসাও। হাফ, দেখো পাই বসাই, তাহলে কি হবে? মাইনাস কস থ্রি পাই বাই থ্রি মাইনাস, যদি আমরা মাইনাস পাই বসাই তাহলে কি হবে? মাইনাস কস মাইনাস থ্রি পাই বাই থ্রি। যদি পাই বসাই তাহলে কি হবে? মাইনাস কস পাই মাইনাস মাইনাস কস মাইনাস পাই। এখন দেখো কি আসে, তাহলে হাফ, এখানে কি আসে? কস থ্রি পাই কত? মাইনাস ওয়ান না? কস থ্রি পাই মাইনাস ওয়ান। এখানে হচ্ছে কস পাই হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, সো এরকম আসতেছে। তো শেষ পর্যন্ত আমাদের যেটা আসতেছে জিরোই আসতেছে। তো তার মানে আমরা বলতে পারি যে তারা হচ্ছে অর্থগোনাল। তো তাহলে আমাদের কনক্লুশনটা হচ্ছে কি? সো sin x and cos 2x are orthogonal with respect to the given inner product. ঠিক আছে, তো এখানে আসলে ইন্টিগ্রেশনের ব্যাপার, যখন ফাংশন স্পেস চলে আসবে তখন ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন গুলো একটু শিখতে হবে আস্তে আস্তে। বুঝতে পারছো কি তোমরা? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখবো যে অর্থোগোনাল এন্ড অর্থোনর্মাল সেট। আমরা এতক্ষণ দেখলাম কি দুইটা ভেক্টর তারা কি অর্থোগোনাল কিনা, মানে তারা 90 ডিগ্রি কিনা। এখন একটা সেট অফ ভেক্টর থাকবে, ভেক্টরস থাকবে, তো ওই সেট অফ ভেক্টরসটা অর্থোগোনাল সেট বা অর্থোনর্মাল সেট কিনা সেটা একটু দেখবো। আচ্ছা, একটা সেটকে আমরা অর্থোগোনাল বলবো যদি ওই সেটের যে কোনো দুইটা ভেক্টর 90 ডিগ্রি হয়। ঠিক আছে, পেয়ার ওয়াইজ 90 ডিগ্রি আর কি। মানে এখানে বলা হচ্ছে যে ধরো একটা সেটের মধ্যে কিছু ভেক্টর আছে ভি ওয়ান আপ টু ভি কে, এই ভি এম আর ভি এন
এম আর এন যদি সমান না হয়, মানে আলাদা দুইটা ভেক্টরের জন্য তাদের ইনার প্রোডাক্ট হবে জিরো। যদি এরকম হয় যে পেয়ার ওয়াইজ তারা অর্থগোনাল, দেন আমরা ওই সেটটাকে বলবো অর্থগোনাল সেট। ওকে, যে কোনো দুইটা, মানে দেখো ধরো তোমার তিনটা ভেক্টর আছে, তিনটা থেকে দুইটা চুজ করা যায় কি, ছয় পাবে না? তাহলে এই ছয়টা ইনার প্রোডাক্টই জিরো হবে। ঠিক আছে, এরকম আর কি। বা যদি চারটা ভেক্টর থাকে, চারটা থেকে দুইটা চুজ করা যায় কত ভাবে? আচ্ছা, চারটা থেকে দুইটা ছয় ভাবে, তিনটা থেকে দুইটা হচ্ছে তিন ভাবে চুজ করা যায়। সো যত ভাবে চুজ করা যায় প্রত্যেকটা মানে কম্বিনেশনই জিরো হবে ডট করলে। মানে আলাদা দুইটা জন্য, নিজের সাথে নিজের না। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অর্থগোনাল। তাহলে অর্থগোনাল হচ্ছে জাস্ট 90 ডিগ্রি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে থ্রি স্পেস। থ্রি স্পেসে এই ভেক্টরটা, এই ভেক্টরটার এই ভেক্টরটা, তারা কি পরস্পরের সাথে 90 ডিগ্রি না? যে কোনো দুইটা আলাদা ভেক্টর ডট করলে কি 90 ডিগ্রি হয়তো? তাহলে এরাই হচ্ছে অর্থগোনাল সেট। ঠিক আছে। আর অর্থ নর্মাল মানে কি? অর্থগোনাল, অর্থ নর্মাল হচ্ছে যে, সহজে বোঝার জন্য, অর্থগোনাল প্লাস নর্ম ইকুয়ালস টু ওয়ান। নর্ম বা লেন্থ হচ্ছে ওয়ান। মানে কথা হচ্ছে এই সেটটা হচ্ছে অর্থগোনাল হবে, প্লাস প্রত্যেকটা ভেক্টরের লেন্থ হবে ওয়ান। এখন প্রত্যেকটা ভেক্টরের লেন্থ যে ওয়ান, এটা আমি কিভাবে ডিসক্রাইব করব? নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট হবে ওয়ান। নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট করলে কি লেন্থের স্কোয়ার পাওয়া যায় না? সো এটা যদি ওয়ান হয় তার মানে লেন্থ ওয়ান। তাহলে এই হচ্ছে, তখন হচ্ছে কন্ডিশন দুইটা, যে কোনো দুইটা আলাদা ভেক্টরের ইনার প্রোডাক্ট হবে জিরো, আর নিজের সাথে নিজের মানে এম আর এন যদি সমান হয় তখন হবে ওয়ান। তো এই কন্ডিশনটা হচ্ছে যে অর্থ নর্মালের জন্য। ঠিক আছে। আর অর্থগোনালে এই লেন্থের কোনো কন্ডিশন ছিল না, জাস্ট যে কোনো আলাদা দুইটা ভেক্টর জিরো হইলেই হবে। ঠিক আছে। এখন হচ্ছে যে একটা অর্থগোনালকে খুব সহজে অর্থ নর্মালে কনভার্ট করা যায়, জাস্ট প্রত্যেকটা ভেক্টরকে তার লেন্থ দিয়ে ডিভাইড করবা। তার মানে আমরা যে প্রত্যেকটা ভেক্টরকে আমরা ওই ভেক্টরের লেন্থ দিয়ে ডিভাইড করবো, দেন এটা তোমার নর্মালাইজ হয়ে যাবে আর কি। তো আমরা একটা করে দেখাবো, একটা এক্সাম্পল করে দেখাবো, সমস্যা নাই। আপাতত মাথায় রাখো প্রত্যেকটা ভেক্টরকে তার লেন্থ দিয়ে ভাগ করবা, লেন্থ যদি ওয়ান না হয়। তো এটা হচ্ছে আইডিয়া। যেমন এখানে বলছে যে শো দ্যাট দিস সেট ইজ অর্থনর্মাল। আচ্ছা, এখন অর্থনর্মাল চেক করবে কিভাবে? তিনটা থেকে দুইটা দুইটা করে কতভাবে চুজ করা যায়? প্রথম দুইটা নিব, শেষের দুইটা নিব, প্রথমটা শেষেরটা নিব, এইভাবে, তাই না? তো তাহলে আমরা একটা কাজ করি, এই যে প্রথম দুইটা নিই। আচ্ছা, এটার ইনার প্রোডাক্ট করে বলো কত আসবে? জিরো প্লাস জিরো প্লাস জিরো না, পেয়ার ওয়াইজ গুণ করে যোগ করে, তাহলে প্রথমটা ওকে। এখন আমরা এক আর তিন দেখি। ওকে, এক আর তিন করলে কি হয়? জিরো প্লাস জিরো প্লাস জিরো। ঠিক আছে। এখন দুই আর তিন দেখি। -4/5 জিরো, 3/5, এইটা একটা ভেক্টর। 3/5 জিরো, 4/5। এখন প্রথম দুইটা গুণ করো, তাহলে কি আসবে? -12/25, তাই তো? প্লাস জিরো, প্লাস এখানে কি আসবে? তো এটাও জিরো। তাহলে কনক্লুশনটা কি? সো এখানে সেটটার নাম কি ছিল? বি। বি ইজ অর্থোগোনাল। এখন অর্থ নরমাল হওয়ার জন্য কি হইতে হবে? প্রত্যেকটা ভেক্টরের লেন্থ কত হবে? ওয়ান, বা নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে ওয়ান আসবে। এখন নিজের সাথে নিজের করো, এই যে প্রথমটাকে নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট করো। কি ছিল? জিরো ওয়ান জিরো। ওকে, সো জিরো ওয়ান জিরোর সাথে জিরো ওয়ান জিরো কত আসে? জিরো প্লাস ওয়ান প্লাস জিরো মানে ওয়ান আসে। ওকে, এরপরে সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, -4/5 জিরো, 3/5,
-4/5 0, 3/5 কত আসে? 16/25 প্লাস 0 প্লাস 9/25 কি আসে? 1। সো সেকেন্ডটাও স্যাটিসফাই। তারপরটা দেখো, এই যে থার্ড ভেক্টর এটার সাথে এটা, তাহলে হচ্ছে 3/5 0 4/5, 3/5 0 4/5, তাহলে কি আসতেছে? 9/5 প্লাস 0 প্লাস সরি 9/25 0 প্লাস 16/25 কি আসে? 1 আসে। সো তার মানে আমরা বলতে পারি, সো বি ইজ অর্থোনর্মাল। প্রথম আগে কিন্তু অর্থোগোনাল হতে হবে। সো বি ইজ অর্থ নর্মাল। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন জিনিসটা যদি ফাংশন দেওয়া থাকে তখন এই যে ফাংশন ইনার প্রোডাক্ট নিতে হবে, আলাদা দুইটার ইনার প্রোডাক্ট 0, নিজের সাথে নিজের করলে 1, তখন একটু মানে ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, যেমন এখানে আরেকটা সেট দেওয়া আছে, বলতেছে এইটা শুধু অর্থোনর্মাল, অর্থোগোনাল, বাট এটা অর্থোনর্মাল না। তো আমরা আগে অর্থোগোনালিটি চেক করি। তাহলে অর্থোগোনালিটির জন্য আমরা ডিফারেন্ট দুইটা, প্রথমটা দ্বিতীয়টা নিই, কি আসবে? 1 -1 0 অর্থ। এখন অর্থ নর্মাল হয় কিভাবে? আগে তো অর্থোগোনাল হয়েই আসে, তো এটা তো হইতেই হবে। তো এখানে কি আসে? 1 - 1 প্লাস 0, মানে 0 আসতেছে। তো প্রথম দুইটা 0, মানে প্রথমটা দ্বিতীয়টা। এখন হচ্ছে প্রথমটা 3 নাম্বারটা দেখবো। 1 + 1 - 2 0। এখন আমি দেখবো লাস্টে দুইটা। সো তাহলে কি আসে? 1 - 1 প্লাস 0 মানে 0। সো তাহলে আমরা বলতে পারি, সো বিস অর্থ গোনাল। অর্থ গোনাল হয়েছে, অর্থ নর্মালে কিন্তু এখনো হয়নি। এখন আমি নিজের সাথে নিজে নিয়ে প্রোডাক্ট করবো, সো নর্মাল চেক করার জন্য আর কি। সো প্রথমটা ছিল কি 1 1 1, কি আসে? 3 নট ইকুয়ালস টু 1, দ্যাট ইজ, তাহলে আর বাকিগুলো আর চেক করতেছি না। সো বি ইজ নট, হ্যাঁ, আমার যেহেতু একটাতে ফেল করতেছে, হইলে তো হওয়ার জন্য তো সবগুলা কন্ডিশনই ফুলফিল করতে হবে। সেটা অর্থ নর্মাল না, বাট এটাকে অর্থ নর্মাল বানানো তেমন একটা কঠিন কাজ না। ঠিক আছে। সো আচ্ছা, এরপরে বলছে যে কনভার্ট দিস সেট টু অ্যান অর্থনর্মাল সেট। আচ্ছা, এখন কনভার্ট করব কিভাবে? তো কনভার্ট করার নিয়মটা হচ্ছে যে, তো কনভার্সন, আমরা এই যে প্রথম ভেক্টরটা না, সেটা লেন্থ বের করব। তো লেন্থের সূত্রটা কি ছিল? লেন্থের সূত্রটা দেখে আসি। এই যে লেন্থ বা নর্ম, লেন্থের ছিল যে স্কয়ার রুট অফ নিজের সাথে নিজেই ইনার প্রোডাক্ট। আসলে নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট করলে নর্মের স্কয়ার আসে, ঠিক আছে? এই জন্য রুট করতে হবে। 1 কমা 1 তাহলে কি আসে? 3 আসে না? সো তাহলে আমরা বের করবো যে E1, তাহলে E1 ভেক্টরটা হবে এই ভি ভেক্টরটাকে এই √3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কি হয়ে যাবে? 1/√3, 1/√3, 1/√3। বুঝতে পারছো? এই ইটাই হচ্ছে অর্থনর্মাল ভেক্টর হবে। এখন এই সেকেন্ড কাজটা করতে হবে পরেরটার জন্য। তো পরের ভেক্টরটা কি ছিল? -1 - 1 0, সরি 1 - 1 0। তো আমাদের এই যে ভি2-র নর্ম বের করতে হবে, ইনার প্রোডাক্ট অফ ভি2-র সাথে ভি2, তাহলে স্কয়ার রুট অফ ভি2 ছিল কত? 1 - 1 0, কি আসে তাহলে? 2 আসে, তাই না? √2। তাহলে আমাদের E2 ভেক্টরটা হবে, মানে সেকেন্ড যে নর্মাল ভেক্টরটা,
1/√2 0, সো এই হচ্ছে E2। এখন হচ্ছে E3 এর জন্য করব। এখন হচ্ছে নর্ম অফ V3, লেন্থটা আগে বের করে লেন্থ দিয়ে ডিভাইড করতে হয়, হচ্ছে নিয়ম। এই V3টা কি ছিল জানো, লিখছো কেউ? 1 1 - 2। তাহলে আসতেছে কত? 4 5 6 √6। তো তাহলে আমাদের E3, এটা হচ্ছে 3-এর জন্য আর কি, E3 হবে 1/√6, এরপরে কি 1/√6 -2/√6। এখন তো তাহলে এখানে এটা হচ্ছে যে, সো অর্থ নর্মাল সেট, অর্থ নর্মাল সেটটা কি হবে? 1/√3, 1/√3, 1/√3, এটা ছিল প্রথমটা। সেকেন্ডটা ছিল কত? 1/√2 -1/√2 0, এটা ছিল সেকেন্ডটা। তৃতীয়টা ছিল 1/√6 -2/√6। তো এই হচ্ছে আমাদের অর্থ নর্মাল সেট, অর্থ নর্মাল। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের কাজ। একটা অর্থ গোনাল যদি থাকে, এটাকে অর্থ নর্মাল বানানো তেমন কোনো কঠিন কাজ না, জাস্ট প্রত্যেকটা ভেক্টরকে লেন্থ দিয়ে ডিভাইড করে দিলেই হয়। ইনার প্রোডাক্টের মান না কিন্তু, লেন্থ কিন্তু স্কয়ার রুট করতে হবে কিন্তু, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে এই যে এখানে তিনটা ম্যাথ আছে আর কি, যে এই যে এটা মানেটা কি দেখো তো, ব্যাপারটা কি বলছে, এই ইন্টিগ্রেশন জিরো প্রুফ করতে। এটা এটা কি মিন করে? এটা মিন করে কি, এইটা আর এটার ইনার প্রোডাক্ট না, মানে ফাংশন স্পেসে। এখন দুইটা জিনিসের ইনার প্রোডাক্ট জিরো হওয়া মানে কি, তাহলে কি সাইন এন এক্স আর কজ এম এক্স কি 90 ডিগ্রি না? কোশ্চেনটা এভাবেও থাকতে পারে যে শো দ্যাট সাইন এন এক্স অ্যান্ড কজ এম এক্স আর অর্থোগোনাল। এটাও কোশ্চেন থাকতে পারে একইভাবে, মানে এই যে এইভাবেও থাকতে পারে, এই যে এটা শো দ্যাট দ্য সেট অফ ফাংশন কস কে এক্স অর্থোগোনাল ওভার দ্য ইন্টারভাল। তো এটা হচ্ছে লাস্ট কোন একটা ফাইনালে কোশ্চেন আর কি। তো এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো এখন যেগুলো মার্ক করবো, এই যে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো সরাসরি পরীক্ষায় আসে। এইটা একটা, এখানে আমি তিনটা টাইপ রাখছি, ঠিক আছে? তো এই তিনটা টাইপ করলেই হয়ে যাবে, বাকিগুলো যেভাবে আসুক পারবা, এই তিনটাই ভালো করে দেখবা। মানে এটা হচ্ছে, মানে এই কোশ্চেনটা তবে ইনার প্রোডাক্টে আসবে না। ইনার প্রোডাক্ট থেকে যে এক সেট আসে এটা আলাদা, এটা হচ্ছে ফুরিয়ারের মধ্যে আসবে। ঠিক আছে, ফুরিয়ারে হাফ সেট, মানে একটা কোশ্চেন হচ্ছে একটা সেটের অর্ধেক আর কি। ঠিক আছে, মানে এই এটা শো করার। তো আমরা এখন করি। তো এই জিনিসটা করার আগে আমাদের কি জানতে হবে, মানে এটা ধরো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু প্রিলিমিনারি জিনিস জানতে হবে, মানে ইন্টিগ্রেশনের বেসিক। তো কি জানতে হবে আমি একটু লিখে দিচ্ছি। যেমন ওই যে আমরা ইন্টিগ্রেশনে কিছু ফর্মুলা লিখলাম না একটু আগে, তো ওই ফর্মুলা গুলো জানতে হবে। কোথায় যেন লিখলাম, তো এটা আমি একটু বের করি। এই যে এটা, এইগুলো সবগুলো লাগবে। তো এইগুলো হচ্ছে আমাদের লাগবে। এন্ড আরো কিছু জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো, সাইন সাইন এন পাই, এটা হচ্ছে জিরো। এটা কেন জিরো দেখো তো, এন এর যদি এন এন যদি হয় ইন্টিজার, এন বিলংস টু জেড, মানে ইন্টিজার আর কি, এন এর ভ্যালু জিরো না, সাইন জিরো জিরো না। এন এর ভ্যালু ওয়ান নাও, সাইন পাই কত? জিরো। সাইন 180। এন এর ভ্যালু টু নাও, সাইন 2 পাই, সাইন 360, এটাও জিরো। আচ্ছা, তারপর হচ্ছে যে কস এন পাই, এটা হয় -1 পাওয়ার এন, ফর এন বিলংস টু জেড এর জন্য। এই দুইটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এই ফর্মুলা গুলো
প্লাস এইটা যদি মাথায় রাখো তাহলে মোটামুটি এগুলো করতে পারবা, এখানে সমস্যা হবে না। তো আমি একটা একটা করে করি। যেমন এটা দেখাইতে হবে জিরো, বা কোশ্চেন থাকতে পারে যে শো দ্যাট সাইন এনএক্স আর কজ এনএক্স আর অর্থগোনাল, এটাও থাকতে পারে। তো তাহলে আমরা এখানে ইন্টিগ্রেট করার জন্য আমাদের যেহেতু সাইন আর কজ আছে, আমরা এই যে সাইন কজ এই যে 1 নাম্বার সূত্রটা দিব, টু আনবো একটা, টু সাইন এ কজ বি এটা দিব। তাহলে একটা হাফ নিয়ে আসি, মাইনাস পাই থেকে পাই টু সাইন এন এক্স কস এম এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে কি আসতেছে, হাফ মাইনাস পাই থেকে পাই, এখানে কি আসে, সাইন এ প্লাস বি, তাই না, এটা এ এটা বি। তাহলে হচ্ছে এন এক্স প্লাস এম এক্স ইন্টু কস এ মাইনাস বি, তাহলে কি হবে এন এক্স মাইনাস এম এক্স, এটা মাঝখানে প্লাস আছে, সরি দুইটাই সাইন হবে, ভুল লিখছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস, এইটা আমরা ফর্মুলা দিয়ে ভেঙে লিখলাম। তাহলে এটা কি করলো, যে আমাদের গুণ থেকে যোগে কনভার্ট করলো, কারণ দুইটা গুণ আকারে থাকলে তো আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, এটাই। তো এরপরে আমরা কি করব, যেটাকে আলাদা করে দিই। তাহলে হাফ মাইনাস পাই থেকে পাই, এটাকে লেখা যায় কি সাইন অফ এন প্লাস এম ইন্টু এক্স, এরকম লেখা যায় তাই না, ডিএক্স প্লাস হাফ মাইনাস পাই থেকে পাই সাইন অফ এন মাইনাস এম ইন্টু এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেট করি, হাফ সাইন কে ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস কস, তাই না, ডিভাইডেড কি এন এন প্লাস এম করতে হবে না, কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হয় তো, জানো তো, প্লাস হাফ মাইনাস পাই থেকে পাই, সরি ইন্টিগ্রেশন হবে না, মাইনাস কস এন মাইনাস এম, এখানে একটা এক্স আছে, ডিভাইড বাই এন মাইনাস। আচ্ছা, এরপরে এরপরে দেখো যে কাজটা করবা তোমরা, ঠিক আছে, একটু পেজ অ্যাড করে নিই। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এখানে একটা মাইনাস আছে না, এই যে একটা মাইনাস আছে, কিন্তু এই মাইনাসের কারণে তুমি লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারো, এটা কি জানো, এখানে একটা মাইনাস থাকলে লিমিটটা অদল বদল করে দেওয়া যায়, এতে তোমার লিমিট বসাইতে ইজি হবে আর কি। তাহলে হাফ এই মাইনাসটার বদলে মাইনাসটা তুলে দিয়ে আমরা মাইনাস পাইকে উপরে লিখবো, পাইকে নিচে লিখবো, এই কাজটা করা যায়। পাই উপরে হবে মাইনাস পাই প্লাস হাফ, এখানেও সেম কাজটা আমরা করতেছি, মাইনাসটা তুলে দিচ্ছি, অথবা মাইনাসটা নিচেও দেওয়া যেত, ওটাও সমস্যা ছিল না। এখন নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস। তো এখন আমরা ভ্যালু বসাবো, এখন আমাদের বসাইতে সুবিধা হবে। তাহলে এখানে কি আসতেছে আমাদের, হাফ, হুম, হ্যাঁ পাই বসাও, তাহলে কি হবে, কজ অফ মাইনাস এন প্লাস এম ইন্টু পাই, নাকি পাই এন প্লাস এম মাইনাস, আর এখানে কি হবে, এন প্লাস এম ইন্টু পাই, পাই হচ্ছে এন প্লাস এম, ওকে ডান, প্লাস বাকি আরেকটা পার্ট আছে, কজ অফ মাইনাস পাই বসে, তাই না, তাহলে মাইনাস অফ এন মাইনাস এম পাই বাই এন মাইনাস এম মাইনাস কজ অফ এন মাইনাস এম পাই
এন মাইনাস এম। এই কঠিন লাগতেছে দেখতে, বড় মনে হলে এটা আসলে তেমন কঠিন কিছু না আর কি। ইজি মার্কস পাওয়ার জন্য এটা খুবই ভালো, কারণ মোটামুটি যদি এটা আসে এই তিনটা জিনিস শিখলে মানে এক সেটের অর্ধেক কমন পড়ে যায়। এখন আমাকে কোনটা ইউজ করতে হবে দেখো, আমি একটা আইডেন্টিটি ইউজ করব। এই যে কজ এর ভিতরে মাইনাস এক্স থাকলে কি হয়, কজ এক্সই হয় না? তো সাইনের ভিতরে মাইনাস থাকলে এটা বাইরে আসে, কজ এর ভিতরে কিন্তু আসে না, কারণ কজটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এইভাবে। দেখো তো এই মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি না সিম্পলি? তাহলে কি হবে? মাইনাস, তো এখান থেকে জাস্ট এই মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ধরতে পারছো কি হয়ে গেল এখন? একই জিনিস আসছে কিন্তু কাটাকাটি যাবে। তাহলে দেখো, এইটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে আসতেছে জিরো, এটা শো হয়ে গেল। তো এটা আসলে মিন করে সাইন এন এক্স অ্যান্ড কস এম এক্স আর অর্থগোনাল। ঠিক আছে, এখানে এন এম এর ভ্যালু তুমি যাই নাও না কেন, ঠিক আছে, অর্থগোনাল হবে। এন এম সমান হোক বা না হোক, অর্থগোনাল হবে এর, ঠিক আছে। কারণ এন এম সমান হলেও ফাংশন দুইটা তো আলাদা, তাই না? একটা সাইন টু এক্স একটা কস টু এক্স, তো দুইটা তো আলাদা। আচ্ছা, এখন এটা হচ্ছে পরেরটা। পরেরটা দেখো দুইটাই সাইন। এখন দুইটাই যদি সাইন হয়, এই ইন্টিগ্রেশনটা সবসময় জিরো হবে না। ঠিক আছে, সবসময় জিরো হবে না যদি এম আর এন সমান না হয়। সমান না হওয়া মানে কি, দুইটা আলাদা ফাংশন না? একটা ধরো সাইন টু এক্স একটা থ্রি এক্স, তখন জিরো হবে। আর এম আর এন সমান হইলে কি, দুইটা সেম ফাংশন, সেম ফাংশন হচ্ছে পাই হবে। তাহলে ডিফারেন্ট ফাংশনে জিরো, সেম ফাংশনে পাই, এটা কি অর্থগোনাল না? এটা কি অর্থ নর্মাল? যদি এই পায়ের জায়গায় ওয়ান থাকতো তাহলে এটাকে অর্থ নর্মাল বলতাম আমরা, ঠিক আছে? এটা আসলে অর্থগোনাল, ঠিক আছে। সো তাহলে এটা প্রুফ করি আমরা। সো নাও মাইনাস পাই থেকে পাই সাইন এন এক্স কস এম এক্স ডিএক্স, এটার জন্য আমাদের একটা হাফ আনতে হবে আর ভেতরে একটা টু দিতে হবে। তাহলে টু সাইন এন এক্স কস এম এক্স। আচ্ছা, দুইটাই সাইন, ওকে, থ্যাংক ইউ। এখন দুইটা সাইন হইলে ফর্মুলা কি বলো আমাদের? এই ফর্মুলা কিন্তু একটু মনে রাখা কঠিন। প্রথমে কস এ মাইনাস বি, তারপর মাইনাস কস, একটু অদ্ভুত টাইপের। তাহলে কস এ মাইনাস বি, তাহলে এন এক্স মাইনাস এম এক্স মাইনাস কস এন এক্স প্লাস এম এক্স। ঠিক আছে, এখন এই যে ম্যাথটা করতেছো, এখানে তো দুইটা ম্যাথ আছে, তাই না? যদি সমান হয় এক জিনিস, আবার সমান না হইলে আরেক জিনিস হয়। ঠিক আছে, এখন আমরা আহ প্রথম যে কেসটা কনসিডার করবো সেটা ধরো সমান না, এই কেসটা কনসিডার করছি। তো আমরা লিখি কেস ওয়ান। কেস ওয়ানটা হচ্ছে যে এন নট ইকুয়ালস টু এম। তো কেস ওয়ানটা আমরা করি আগে, ঠিক আছে, পরে কেস টু করবো। তাহলে যেটা আসতেছে আমাদের হাফ অফ মাইনাস পাই থেকে পাই, এটাকে লেখা যায় কি, কস এন মাইনাস এম ইন্টু এক্স, তাই তো, ডিএক্স মাইনাস হাফ মাইনাস পাই থেকে পাই কস এন প্লাস এম ইন্টু এক্স
ডিএক্স দুইটাই কস। এখন ইন্টিগ্রেট করো, তাহলে হাফ কজ এক্স ইন্টিগ্রেট করলে কি হবে, সাইন এক্স মাইনাস পাই থেকে পাই। তো এখন আর লিমিট সলভ করার দরকার নেই, কারণ মাইনাস আসতেছে না। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এখানে আছে কি এন মাইনাস এন, এই জিনিসটা কি সামহাও জিরো হয়ে যেতে পারে না? জিরো কি হবে? কিন্তু আমরা ম্যাথটা শুরু করার আগে কি বলছি, সমান হবে না, তার মানে এইটুকু এই ক্যালকুলেশন ভ্যালিড। এই জন্য এই কেস ওয়ানটা লিখতে হবে, কারণ তুমি যদি এটা না লিখে ম্যাথ করা শুরু করে দাও কিছু মার্কস কম পাবা, কারণ এই ক্ষেত্রে এক্সিস্ট নাও করতে পারে। বাট আমরা বলে নিছি এন নট ইকুয়ালস টু এম, ইকুয়ালস টু এম কেসটা আলাদা করে করতে হবে, ওইটা ইন্টিগ্রেশন কাজ করবে না শুধু। আচ্ছা এখন লিমিট বসাও। তো লিমিট বসলে কি আসছে, সাইন এন মাইনাস এম ইন্টু পাই বাই এন মাইনাস এম মাইনাস সাইন এন মাইনাস এম ইন্টু মাইনাস পাই বাই এন মাইনাস এম। আর কি আসতেছে এখানে, মাইনাস হাফ সাইন এন প্লাস এম ইন্টু পাই বাই এন প্লাস এম মাইনাস এন প্লাস এম ইন্টু মাইনাস পাই বাই হচ্ছে এন প্লাস এম। এখানে ব্র্যাকেট দিয়ে দিই একটা। ওকে, এখন দেখি কি আসে শেষ পর্যন্ত। তাহলে হাফ, এখন সাইনের ক্ষেত্রে কি এই যে মাইনাসটা সেটা বাইরে চলে আসবে না? বাইরে চলে আসবে, তো বাইরে চলে আসলে কি হবে, তাহলে এই মাইনাস বাইরে সেখানে প্লাস করে দিব। আচ্ছা মাইনাস ছিল এখানে, এখানে আসছে সাইন এন প্লাস এম ইন্টু পাই বাই এন প্লাস এম মাইনাস এটাকে প্লাস করে দিবে সে। ওকে, কি কোনো ঝামেলা লাগতেছে? জিরো তো হচ্ছে না। এখন দেখো এই দুইটা তো সেম জিনিস, অ্যাড করলে কি হয়, টু, তাহলে টু এর সাথে কেটে যাবে, তাহলে কি আসতেছে, আচ্ছা এই নিচে লিখি, তাহলে বাইরের হাফের সাথে কেটে যাবে, তাহলে হবে কি সাইন এন মাইনাস এম ইন্টু পাই বাই এন মাইনাস এম মাইনাস ওইখানেও একটু এর সাথে কেটে যাবে হাফ, তাহলে সাইন এন প্লাস এম পাই বাই এন প্লাস এম। এখন এটাকে জিরো কেমনে দেখাবা, দুইটা তো সেম না। এখন এই যে একটা ফর্মুলা আমরা শিখছি না, বের করে দেখাই। সাইন এন পাই কত, সাইন যে কোনো ইন্টিজার, এখানে এন না থেকে যে কোনো কিছু থাকতে পারে, সাইন কে, সাইন কে পাই ও জিরো যদি পায়ের সামনের সংখ্যাটা ইন্টিজার হয়, বুঝতে পারছো ব্যাপারটা? হুম, কি, হ্যাঁ কোশ্চেনে তো বলাই আছে, বলা আছে না দেখি, এই যে এম এন বিলংস টু জেড, কোশ্চেনে বলা থাকবে। আচ্ছা কোথায় ছিলাম, এই যে এখানে। তাহলে এইটা হচ্ছে কি উপরেরটা, দেখো আমার এইটুকু ইন্টিজার, সাইন ইন্টিজার ইন্টু পাই, এটাও কি সাইন ইন্টিজার ইন্টু পাই না? তাহলে উপরেরটা হচ্ছে জিরো, শেষ হয়ে গেল। এখন আসতে হবে কেস টু তে।
কেস টু তো হচ্ছে এন ইকুয়ালস টু এম। তাহলে আমরা এম এর বদলে এন বসাই দিব, সমস্যা নেই। তাহলে তাহলে তখন ইন্টিগ্রেশনটা কি হবে? সাইন এন এক্স ইন্টু সাইন এন এক্স ডিএক্স। তাহলে কি আসতেছে, এখানে একটা হাফ নেই, টু সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স। ওকে, এখন এই যে টু সাইন স্কোয়ারের ফর্মুলা কি ছিল? ওয়ান মাইনাস কস টু এক্স। স্কোয়ার থাকলে এইভাবে করতে হয়। তাহলে হাফ মাইনাস ওয়ান থেকে মাইনাস পাই থেকে পাই, ওয়ান কে ইন্টিগ্রেট করব, আচ্ছা এখানে কি ছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? হাফ, ওয়ান কে ইন্টিগ্রেট করলে এক্স, মাইনাস পাই থেকে পাই, মাইনাস হাফ। পরেরটাকে ইন্টিগ্রেট করলে কস কে ইন্টিগ্রেট করলে কি? সাইন বাই টু এন। ওকে, এক্সিলেন্ট। সো এখন আমরা যদি বসাই দিই এখানে, পাই বসালে কি? পাই মাইনাস পাই। আমরা পাই বসাই তাহলে কি হবে? সাইন টু এন পাই বাই টু এন মাইনাস টু এন মাইনাস পাই বাই টু। তো প্রথমটা আসতেছে হাফ ইন্টু টু পাই মাইনাস হাফ। এখানে কি লেখা যায়? সাইন সামথিং ইন্টু পাই কত? জিরো না? এখানেও মাইনাসটা সামনে আনো, টু এন ইন্টু পাই আছে না, মানে বা মাইনাস টু এন ইন্টু পাই, সেটা তো ইন্টিজার, তো সেটাও জিরো লেখা যায়। তো তাহলে কত আসতেছে? তো আমরা দুইটা কেসই দেখাই ফেললাম। তো আমাদের প্রুফ করতে বলছে যে যদি এম আর এন সমান না হয় জিরো, সমান হলে কি হবে? পাই। ঠিক আছে, এটা একটা অর্থগোনাল সেট তাহলে। অর্থ নর্মাল হয়নি, ওয়ান হয়নি যে। প্রুফটা কি বুঝতে পারছো? এখন পরের কেস হচ্ছে দুইটাই কস। এখানে শো দ্যাট দ্য ফাংশন, দ্য সেট অফ ফাংশনস কস কে এক্স, এখানে কে এর ভ্যালুটা ভেরি করতেছে, ওয়ান টু থ্রি এইভাবে যাবে। তো এটা হচ্ছে একটা অর্থগোনাল সেট ওভার দ্য ইন্টারভ্যাল মাইনাস পাই থেকে পাই, মানে ওইখানে ইন্টিগ্রেট করতে হবে। অলসো চেক whether they are orthonormal or not. If not, construct an orthonormal set of functions. মানে অর্থগোনাল হয়েছে বাট অর্থনর্মাল হবে না হয়তোবা, তো সেক্ষেত্রে কনস্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে আমাদের প্রথম যে ক্লেইমটা, প্রথম ক্লেইম হচ্ছে যে আমরা ইন্টিগ্রেট করব মাইনাস পাই থেকে পাই কস এম এক্স কস এন এক্স ডিএক্স ইকুয়ালস টু জিরো ফর এম নট ইকুয়ালস টু এন। বুঝতে পারছো? মানে দুইটা আলাদা ভেক্টর, আমরা কে টাকে চেঞ্জ করে এম এন দিলাম। এম একটা নাম্বার, এন একটা নাম্বার, যদি এম এন সমান না হয় আমাদের ক্লেইম হচ্ছে এটা জিরো হবে। ঠিক আছে, তার মানে কি হয়ে গেল? কারণ এখানে তো ইনফাইনাইট সংখ্যক ভেক্টর, আমরা তো একটা একটা করে চেক করার সময় নেই। আমরা এম আর এন ইন্ডেক্স নিয়ে দেখবো যে এম আর এন যদি আলাদা হয় জিরো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটাকে আমরা একটা হাফ নিয়ে আসি। এম এক্স আর হচ্ছে এন এক্স। তো এখন তাহলে হাফ মাইনাস পাই থেকে পাই, তাহলে কস কস থাকলে কি হবে? কস কস থাকলে তো ইজি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। তাহলে হাফ এইটা
প্লাস, মাঝখানে প্লাস আছে তাই না, হাফ, মাইনাস পাই থেকে পাই কস এম মাইনাস এক্স এক্স ডিএক্স। আচ্ছা ইন্টিগ্রেট করি তাহলে আসবে কস এম প্লাস এন এক্স, সরি কসটা হয়ে যাবে সাইন, লিমিট বসবে মাইনাস পাই থেকে পাই, ওকে। এখন হচ্ছে আমরা বসাই দিই, হাফ, তাহলে সাইন অফ এম প্লাস এন ইন্টু পাই বাই এম প্লাস এন মাইনাস সাইন অফ এম প্লাস এন ইন্টু মাইনাস পাই বাই এম প্লাস এন। তো দেখো এখানে পায়ের সাথে কিন্তু ইন্টিজার, এটা পরের লাইনে আমরা জিরো লিখে ফেলবো। তোমরা চাইলে ধরো এক্সামের সময় সময় না পাইলে একটু স্কিপ করতে পারো, সমস্যা নেই। তাহলে সবই হচ্ছে এন পাই টাইপ, মানে কনস্ট্যান্ট ইনটু পাই সাইনের ক্ষেত্রে। তো সাইনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ইনটু পাই মানে এটা জিরো, তাহলে টোটালটাই জিরো, প্রত্যেকটা টার্মই জিরো আসছে, সো জিরো। তাহলে আমাদের, সো দ্য সেট ইজ এ কস কে এক্স, এখানে হচ্ছে যে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার ইজ অর্থগোনাল হয়েছে, আমরা এখনো অর্থ নর্মালিটি চেক করতে পারিনি। এখন অর্থ নর্মালিটি চেক করার জন্য আমরা এই যে কস কে এক্স আছে, যে কোনো একটা কস কে এক্স এর আমরা নর্ম বের করব, লেন্থ বের করব, বা নিজের সাথে নিজে ইনা প্রোডাক্ট করি আমরা। এখন হচ্ছে যে নাও আমরা যে কাজটা করবো এখন, এই যে কস কে এক্স আর হচ্ছে কস কে এক্স, মানে দুইটা কেস সেম, তো এখানে ইনার প্রোডাক্ট করি, মাইনাস পাই থেকে পাই, তাহলে কস কে এক্স ইন্টু কস কে এক্স ডিএক্স মানে কস স্কোয়ার কে এক্স, তাহলে হাফ মাইনাস পাই থেকে পাই কস স্কোয়ার, এখানে টু আসতেছে ডিএক্স, এখানে আসতেছে তাহলে হাফ মাইনাস পাই থেকে পাই ওয়ান প্লাস কস টু কে এক্স ডিএক্স। আচ্ছা তাহলে যেটা আসতেছে আমাদের, ওয়ান কে ইন্টিগ্রেট করতে হবে, কস টু এক্স কে করতে হবে, তাহলে হাফ, ওয়ান কে ইন্টিগ্রেট করলে কি আসে এক্স, মাইনাস পাই থেকে পাই প্লাস হাফ, এটা হচ্ছে সাইন টু কে এক্স বাই টু কে, মাইনাস পাই থেকে পাই, তাহলে হাফ ইন্টু পাই মাইনাস মাইনাস পাই প্লাস হাফ ইন্টু সাইন টু কে পাই বাই টু কে, এটা জিরো হয়ে যাবে যেহেতু পায়ের সামনে কনস্ট্যান্ট, মাইনাস টু কে মাইনাস পাই, এটাও পায়ের সামনে কনস্ট্যান্ট, এটাও জিরো হয়ে যাবে। তবে ফ্র্যাকশন থাকলে কিন্তু জিরো হবে না, ঠিক আছে। ধরো সাইন হাফ পাই, সেটা তো জিরো না, সেটা ওয়ান, তাহলে এখান থেকে আসতেছে শুধু পাই। তাহলে আমাদের, আমরা যদি নর্ম চিন্তা করি, যে নর্ম অফ কস কেস এটা কত আসলে, রুট ওভার পাই না, নিজের সাথে নিজেই নেওয়া প্রোডাক্টের স্কোয়ার রুট করলে নর্ম বের হয়। এখন অর্থ নর্মালাইজ করার নিয়মটা কি, রুট পাই দিয়ে ভাগ করিতে হবে। সো দ্য সেট কস কে এক্স বাই রুট পাই, যেখানে কে বিলংস টু এন ইজ অর্থ নর্মাল, ঠিক আছে।
তাহলে এখানে এখানে সেটটা ব্যাপারটা হচ্ছে যে আমার কে এর ভ্যালু যদি 1 নেই তাহলে কি হবে, cos x বাই রুট পাই, 2 নিলে আসবে কি cos 2x বাই রুট পাই, cos 3x বাই রুট পাই, এরকম আর কি। হ্যাঁ, অর্থ নর্মাল একটা লিখলেই হবে, যেটা ইচ্ছে। হুম, এখন কে এর ভ্যালু তো আরবিট্রারি, এটা আবার কে এর উপর ডিপেন্ডেন্ট হতে পারে, বা এম দুইটাই এন নিলেও হবে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এটা তো একটা আরবিট্রারি ভেরিয়েবল আর। সো এটা কোনো সমস্যা না। সো এই যে এই পর্যন্তই, তাহলে এখানে সামারিটা কি হবে, আমি একটু 1 মিনিটে সামারি করে দিচ্ছি। তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে নর্ম মানে ইনার প্রোডাক্ট এন্ড নর্ম কিভাবে করে আর কি, ঠিক আছে। তো আজকে দেখলাম অর্থগোনালিটি মানে কি, যে কোনো একটা নর্মের মানে ইনার প্রোডাক্টের আন্ডারে যদি ইনার প্রোডাক্ট 0 হয় আমরা ভেক্টর গুলোকে অর্থগোনাল বলি। আর একটা সেট কখন অর্থগোনাল হয়, যদি যে কোনো দুইটা আলাদা ভেক্টর ইনার প্রোডাক্ট 0 হয়, আর অর্থনর্মাল হচ্ছে অর্থগোনাল প্লাস নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট 1 হইতে হবে, বা লেন্থ হচ্ছে 1 হইতে হবে, ঠিক আছে। দেন আমরা কিছু এখানে অর্থগোনালিটি চেক করলাম। আর ইম্পর্টেন্ট এখানে ফাংশনের গুলো, মানে এগুলো পরীক্ষায় আসে, এই যে সাইন কজের গুলো আর কি, ওটা সামনে আসবে আর কি, ফুরিয়ারের সময় এটা আরেকটা। আর এই যে এখানে ইন্টিগ্রেশন গুলো একটু ভালো করে দেখবা, যে কিছু ফর্মুলা লিখে দিলাম যেগুলো আর কি, যে সাইন কজের যে প্রপার্টি গুলো, এই যে আইডেন্টিটি গুলো এই 5টা, প্লাস এই সাইডে দুইটা লিখা হয়েছে, সাইন অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, আর কজ অফ মাইনাস হচ্ছে কজ এক্স। আর সাইন যে কোনো কনস্ট্যান্ট, মানে এখানে একটু ভালো করে বুঝতে হবে যে সাইনের ক্ষেত্রে সাইন অফ এই যে ইন্টিজার, ইন্টিজার ইন্টু পাই সেটা হবে 0। আবার কজ অফ যে কোনো একটা ইন্টিজার ইন্টু পাই সেটা হবে -1 পাওয়ার ইন্টু সেই ইন্টিজার, ঠিক আছে। সো এটা হচ্ছে সিস্টেম। ফ্র্যাকশনের জন্য কিন্তু এটা কাজ করবে না। এখন আমরা যে ইয়াগুলো বসাচ্ছিলাম যে এম প্লাস এন এম মাইনাস এন, সে তারা তো ইন্টিজার তাই না, এম এন যদি ইন্টিজার হয়, তো সেক্ষেত্রে এখন এম বাই এন এর জন্য এটা কাজ করবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে।